হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! লোকে বলে গাড়ির আসল চালক হলো তার ড্রাইভার। কিন্তু আমি এমন এক রাতের কথা জানি যখন আমার ট্রাকটা চলছিল ঠিকই, কিন্তু তার স্টিয়ারিংয়ে কোনো মানুষের হাত ছিল না। ছিল শুধু এক অদৃশ্য উপস্থিতি আর এক অসমাপ্ত যাত্রার তীব্র আকাঙ্ক্ষা। আমার নাম মহাদেব ঘোষ, বয়স 50-এর কোঠায়, একটা ছোট ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। আমার নিজের দুটো ট্রাক আছে, একটা আমি চালাই, আরেকটা আমার সবচেয়ে পুরনো আর বিশ্বস্ত ড্রাইভার ভোলাকে দিয়েছি। আমার জীবনটাই ট্রাক, তার ইঞ্জিন আর হাইওয়ের ধুলোর সাথেই কেটে গেছে। এই গল্পটা আমার সেই দ্বিতীয় ট্রাকটাকে নিয়ে। ট্রাকটার নাম আমি দিয়েছিলাম ভোলানাথ। আমার আর ভোলার বন্ধুত্বের মতোই ট্রাকটাও ছিল খুব পুরনো কিন্তু মজবুত। ঘটনাটা ঘটল গত বর্ষায়। আমার কাছে রাঁচি থেকে কলকাতা একটা বড় লোহার পাইপের চালান নিয়ে যাওয়ার অর্ডার এলো। কাজটা খুব জরুরি ছিল, কিন্তু সেদিন ভোলার শরীরটা খুব খারাপ ছিল, তার ভীষণ জ্বর। আমি তাকে বারণ করেছিলাম, বলেছিলাম, ভোলা, তোর যাওয়ার দরকার নেই, আমি অন্য কোনো ড্রাইভারকে দেখছি। কিন্তু ভোলা রাজি হয়নি। সে বলেছিল, না মহাদেবদা, এটা কোম্পানির সম্মানের প্রশ্ন, আমি ঠিক চলে যেতে পারবো, তুমি চিন্তা করো না। তার জেদের কাছে আমি হার মানলাম। সে তার খালাসি রতনকে সাথে নিয়ে রাঁচির উদ্দেশ্যে রওনা দিল। দুদিন পর আমি খবর পেলাম তারা মাল তুলে কলকাতার দিকে রওনা দিয়েছে। আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু আমার সেই নিশ্চিন্তি বেশিক্ষণ টেকেনি। সেই দিন রাতেই আমার কাছে একটা ফোন এলো, রাঁচি হাইওয়ে থানা থেকে। তারা জানালো আমার ভোলানাথ ট্রাকটা হাইওয়ের ধারে একটা খাদে উল্টে পড়ে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি জিজ্ঞাসা করলাম, আমার আমার ড্রাইভার আর খালাসি, তারা ঠিক আছে তো? পুলিশ অফিসারটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা ভারী গলায় বললেন, আমি দুঃখিত মিস্টার ঘোষ, আমরা শুধু খালাসি অর্থাৎ রতনেরই দেহটা উদ্ধার করতে পেরেছি। আপনার ড্রাইভার ভোলার, তার কোনো চিহ্নই পাওয়া যায়নি। আমার কান দিয়ে যেন গরম সীসা ঢেলে দেওয়া হলো। ভোলা উধাও! আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার নিজের ট্রাকটা নিয়ে রাঁচির দিকে রওনা দিলাম। আমি যখন সেই দুর্ঘটনার জায়গায় পৌঁছলাম, তখন আমি দেখলাম আমার ভোলানাথ ট্রাকটা একটা ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হচ্ছে। ট্রাকটার অবস্থা ছিল ভয়াবহ, তার সামনের দিকটা পুরো দুমড়ে মুচড়ে গেছে। আর রতনের রতনের নিথর দেহটা একটা সাদা চাদরে ঢাকা, রাস্তার ধারে শোয়ানো। কিন্তু ভোলার কোনো চিহ্ন নেই। পুলিশ চারদিকে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু তাকে পাওয়া গেল না। তারা ধরে নিল হয়তো দুর্ঘটনার অভিঘাতে ভোলার দেহটা ছিটকে জঙ্গলের গভীরে কোথাও পড়ে গেছে, অথবা কোনো বুনো জন্তু তার দেহটা। আমি আর ভাবতে পারছিলাম না। আমার বষ্ট বন্ধু, আমার ভাই, আমাকে ছেড়ে চলে গেছে। আমি যখন প্রায় ভেঙে পড়েছি, তখন হঠাৎ করেই আমার ভাঙাচোরা ভোলানাথ ট্রাক্টর ইঞ্জিনটা নিজে থেকেই ঘর ঘর শব্দ করে স্টার্ট নিল। আমরা সবাই চমকে উঠলাম। আমি দেখলাম ট্রাক্টর স্টিয়ারিং হুইলটা নিজে থেকেই ঘুরছে, গিয়ারটা বদলাচ্ছে। আর তারপর সেই ভাঙাচোরা দুমড়ে মুচড়ে যাওয়া ভাঙা ট্রাকটা কোনো চালক ছাড়াই নিজে থেকেই চলতে শুরু করলো। সে খুব ধীরে ধীরে খাদ থেকে উঠে আবার হাইওয়ের ওপর এসে দাঁড়ালো। তারপর সে কলকাতার দিকে তার শেষ অসমাপ্ত যাত্রার উদ্দেশ্যে রওনা দিল। আমরা সবাই, অর্থাৎ আমি, পুলিশ আর স্থানীয় লোকেরা স্তব্ধ হয়ে সেই অবিশ্বাস্য অলৌকিক দৃশ্যটা দেখছিলাম। আমি জানি না আমার ট্রাকটা কে চালাচ্ছিল। আমি শুধু জানি ড্রাইভিং সিটে অন্য কেউ বসেছিল, এমন কেউ যে তার শেষ চালানটা তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য মৃত্যুর পরেও ফিরে এসেছে। আমার ভোলানাথ ট্রাক্টর সেই ভুতুড়ে চালকবিহীন যাত্রা দেখে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং স্থানীয় লোকেরা ভয়ে আতঙ্কে জমে গিয়েছিল। কিন্তু আমার ভয় করছিল না। আমার বুকের ভেতরটা এক অদ্ভুত করুণ কান্নায় ভরে উঠছিল। আমি জানতাম ওই স্টিয়ারিংয়ের পিছনে কে আছে। আমার বন্ধু, আমার ভাই ভোলা। সে তার শেষ দায়িত্বটা পালন করতে ফিরে এসেছে। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। আমি দৌড়ে আমার নিজের ট্রাকে উঠে পড়লাম। আমি সেই চালকবিহীন ভোলানাথের পিছু নিলাম। পুলিশ আমাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের কোনো কথাই শুনিনি। শুরু হলো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে স্মরণীয় এক পগনা। আমি আমার ট্রাকটা নিয়ে ভোলানাথের পিছনে পিছনে যাচ্ছিলাম। সে খুব বেশি জোরে চলছিল না, একটা নির্দিষ্ট ধীর গতিতে সে এগিয়ে চলেছিল, যেন সে চাইছে আমি যেন তার পিছু ছাড়ি না। আমরা যখন হাইওয়ে ধরে যাচ্ছিলাম, তখন আমি দেখছিলাম রাস্তার ধারের ধাবা থেকে অন্য ট্রাকের ড্রাইভাররা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছিল আমি একটা খালি ট্রাকের পিছু পিছু পাগলের মতো কেন ছুটে চলেছি। তারা তো আর দেখতে পাচ্ছিল না সেই অদৃশ্য চালকটাকে।
রাত বাড়ার সাথে সাথে আমার ভয়টা ধীরে ধীরে এক অদ্ভুত শান্ত অনুভূতিতে পরিণত হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন ভোলার সাথেই তার শেষ যাত্রায় বেরিয়েছি। আমি আমার ওয়াকি টকিটা অন করে ভোলার ট্রাকের ফ্রিকোয়েন্সিতে সেট করলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভোলা ভাই, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? অনেকক্ষণ কোনো উত্তর এলো না, শুধু একটা খসখসে শব্দ। তারপর সেই খসখসে শব্দের মধ্যে দিয়ে একটা পরিচিত কিন্তু বহু দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বর আমি শুনতে পেলাম, মহাদেব দা। আমার চোখ দুটো জলে ভরে উঠল। ভোলা, তুই তুই কোথায় ভাই? আমি আমি আমার সিটেই আছি দাদা, আমি আমার ডিউটি করছি। কিন্তু কিন্তু তোর সাথে কি হয়েছিল ভোলা? দুর্ঘটনাটা কিভাবে ঘটল? ওটা ওটা কোনো দুর্ঘটনা ছিল না দাদা, ওটা ছিল খুন। খুন? হ্যাঁ, আমাদের ট্রাকে লোহার পাইপের আড়ালে অন্য কিছু ছিল, সোনা, অনেক সোনা। আমরা যখন রাঁচির জঙ্গলটা পার হচ্ছিলাম তখন একদল ডাকাত আমাদের উপর হামলা করে। তারা রতনকে মেরে ফেলে, আর আমি তাদের সাথে লড়াই করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। তারা আমাকেও মেরে ওই খাদে ফেলে দেয়। আমার সারা শরীর রাগে ঘেন্নায় রি করে উঠছিল। কিন্তু কিন্তু ভোলার কণ্ঠস্বরটা দৃঢ় হয়ে এলো। কিন্তু আমি মরার আগে তাদের একজনের মুখ দেখে ফেলেছিলাম। আমি তাকে চিনি। কে সে? সে হলো গিরিধারী, আমাদেরই ট্রান্সপোর্ট ইউনিয়নের একজন পুরনো ড্রাইভার। গিরিধারী? আমি লোকটাকে চিনি, খুব ধূর্ত আর লোভী প্রকৃতির। সেই ডাকাতদের খবর দিয়েছিল, সেই এই সবকিছুর পিছনে। আর ওই সোনা, ওটা এখনো ওই ভাঙা ট্রাকের ভেতরেই কোথাও একটা লুকিয়ে রাখা আছে। তোমাকে ওটা খুঁজে বের করতে হবে দাদা। ওটাই হলো গিরিধারীর বিরুদ্ধে একমাত্র প্রমাণ। আমি বললাম, কিন্তু আমি এখন কি করব ভোলা? তুমি শুধু আমার পিছনে পিছনে এসো, আমি তোমাকে আমার শেষ গন্তব্যে নিয়ে যাচ্ছি, আমার বাড়িতে। আমি আমার স্ত্রী আর মেয়েকে শেষবারের মতো একবার দেখতে চাই। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমরা সারা রাত ধরে এভাবেই চলতে লাগলাম। আমি তার সাথে কথা বলছিলাম, আর সে তার অদৃশ্য উপস্থিতি দিয়ে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছিল। ভোরবেলা যখন আমরা বর্ধমানের কাছে এসে পৌঁছলাম, তখন হঠাৎ করেই ভোলানাথ ট্রাকটা হাইওয়ে ছেড়ে একটা সরু গ্রাম্য রাস্তার দিকে ঘুরল। আমি বুঝলাম আমরা ভোলার গ্রামের কাছাকাছি এসে পড়েছি। আমরা যখন গ্রামের ভেতরে ঢুকলাম তখন গ্রামের সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। ভোলানাথ ট্রাকটা সোজা গিয়ে ভোলার বাড়ির সামনে তার সেই প্রিয় আম গাছটার নিচে এসে দাঁড়ালো। তারপর তার ইঞ্জিনটা একটা শেষ ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমি বুঝলাম তার যাত্রা শেষ। আমি ট্রাক থেকে নেমে ভোলার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার পিছনে গ্রামের লোকেরা ভিড় করে দাঁড়িয়েছিল। আমি জানি না আমি এখন ভোলার স্ত্রীকে, তার মেয়েকে কি বলবো। আমি কিভাবে বলবো যে আমি তাদের ভোলাকে ফিরিয়ে এনেছি, কিন্তু শুধু তার আত্মাটাকে, তার শরীরটাকে নয়। ভোলার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমার পেছনে তখন গ্রামের মানুষের চাপা গুঞ্জন। আমি জানি না আমি এখন কিভাবে ভোলার স্ত্রী পার্বতীর মুখোমুখি হব। ঠিক তখনই বাড়ির দরজাটা খুলে গেল। পার্বতী বেরিয়ে এলো। তার চোখে ছিল জল আর মুখে ছিল এক গভীর যন্ত্রণা। সে হয়তো এতক্ষণে দুর্ঘটনার খবরটা পেয়ে গিয়েছিল। সে আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল, বলল, মহাদেবদা, ওরা ওরা ঠিকই বলছে, ও ও আর নেই। আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু মাথা নিচু করে রইলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার ভাঙাচোরা চালকবিহীন ভোলানাথ ট্রাকটার দরজাটা একটা মৃদু ক্যাচ শব্দ করে নিজে থেকেই খুলে গেল, আর আমরা সবাই দেখলাম ড্রাইভিং সিট থেকে একটা আবছা ধোঁয়াশা কিন্তু স্পষ্ট মানুষের মূর্তি নেমে আসছে। ভোলা। তার পরনে ছিল তার সেই প্রিয় নীল রঙের শার্ট, আর তার মুখে ছিল এক শান্ত করুণ হাসি। পার্বতী আর গ্রামের লোকেরা সেই অলৌকিক দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। ভোলার আত্মা ধীরে ধীরে তার স্ত্রীর সামনে এসে দাঁড়াল। সে তার ছায়াময় স্বচ্ছ হাতটা বাড়িয়ে পার্বতীর চোখের জলটা মুছে দেওয়ার চেষ্টা করল। পার্বতী তার স্পর্শতা অনুভব করতে পারছিল। সে কান্নায় ভেঙে পড়ে, তুমি তুমি ফিরে এসেছ বলে সেই শূন্যতাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। ভোলার আত্মা তার ছোট্ট মেয়ে মৌয়ের দিকে তাকালো, যে তার মায়ের শাড়ির আঁচল ধরে ভয়ে ভয়ে তার বাবাকে দেখছিল। ভোলা তার মেয়ের মাথায় তার ছায়াময় হাতটা রাখল। আমি জানি না তারা একে অপরকে কি বলছিল। আমি শুধু দেখছিলাম এক হৃদয় বিদারক কিন্তু স্বর্গীয় শেষ বিদায়ের দৃশ্য। অবশেষে ভোলার আত্মা আমার দিকে ফিরে তাকালো। সে ইশারায় আমাকে ট্রাকটার দিকে দেখালো। আমি বুঝলাম সে আমাকে সেই সোনার কথা মনে করিয়ে দিচ্ছে। তারপর সে তার স্ত্রী আর মেয়ের দিকে শেষবারের মতো তাকিয়ে
ধীরে ধীরে ভোরের প্রথম আলোর সাথে মিশে গিয়ে মিলিয়ে গেল। পার্বতী কান্নায় মাটিতে লুটিয়ে পড়ল। আমি জানি আমার এখন দুটো কাজ, এক, ভোলার শেষকৃত্য সম্পন্ন করা, আর দুই, তার খুনিকে তার প্রাপ্য শাস্তি দেওয়া। আমি গ্রামের লোকেদের সাহায্যে পুলিশকে খবর দিয়ে ভোলার দেহটা, যা দুর্ঘটনার জায়গা থেকে উধাও হয়ে গিয়েছিল, তা তার নিজেরই ট্রাকের পেছনের কেবিন থেকে উদ্ধার করলাম। ভোলা হয়তো তার নিজের দেহটা নিজেই তার শেষ যাত্রার জন্য বয়ে নিয়ে এসেছিল। আমরা খুব সম্মানের সাথে ভোলার শেষকৃত্য সম্পন্ন করলাম। তারপর শুরু হলো আমার আসল লড়াই। আমি সেই ভাঙাচোরা ভোলানাথ ট্রাকটাকে আমার গ্যারেজে নিয়ে এলাম। আমি তন্ন তন্ন করে ট্রাকটার ভেতরটা খুঁজতে লাগলাম। অবশেষে আমি সেটা খুঁজে পেলাম। ট্রাকের ডিজেল ট্যাঙ্কের ভেতরে একটা বিশেষ গোপন কুঠুরিতে প্লাস্টিকে মোড়া প্রায় 10 কেজি সোনার বিস্কুট। আমি আর দেরি না করে সেই সোনা আর ভোলার অলৌকিক সাক্ষ্যের কথা পুলিশের এক উচ্চপদস্থ সৎ অফিসারের কাছে সবটা খুলে বললাম। প্রথমে তিনি আমার কথা বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন তিনি সেই সোনার বিস্কুটগুলো দেখলেন আর আমার কথার মধ্যে সত্যের জোরটা অনুভব করলেন, তখন তিনি নড়ে চড়ে বসলেন। শুরু হলো এক গোপন পুলিশি তদন্ত। আমি হলাম এই কেসের প্রধান সাক্ষী। আমি জানি গিরিধারী খুব ধূর্ত লোক, সে এত সহজে ধরা দেবে না। কিন্তু আমি এটাও জানতাম যে আমার সাথে শুধু পুলিশই নয়, আমার সাথে আছে আমার বন্ধুর এক জাগ্রত বিচার প্রার্থী আত্মাও। পুলিশি তদন্ত শুরু হওয়ার পর আমি যেন এক নতুন অচেনা জগতে প্রবেশ করলাম। আমার গ্যারাজ, আমার ট্রাক, সবকিছুই পুলিশের নজরদারিতে চলে এলো। আমি সারাক্ষণ একটা চাপা উত্তেজনার ভয়ের মধ্যে থাকতাম। আমি জানতাম গিরিধারী চুপ করে বসে থাকবে না। সে নিশ্চয়ই জানতে পেরে গেছে যে আমিই তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। আমার ভয়টা সত্যি প্রমাণিত হলো কয়েকদিন পরেই। একদিন রাতে আমি যখন আমার গ্যারাজে একা কাজ করছিলাম, তখন দুটো মোটর বাইক এসে আমার গ্যারাজের সামনে দাঁড়ালো। বাইক থেকে নেমে এলো 4 জন লোক। তাদের মুখগুলো কালো কাপড়ে ঢাকা, আর তাদের হাতে ছিল ভোজালি আর লোহার রড। আমি বুঝলাম গিরিধারী তার খেলার চাল ছেড়েছে। তারা আমার দিকে তেড়ে আসতেই আমি আমার গ্যারাজের শাটারটা নামিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। তারা ভেতরে ঢুকে আমাকে ঘিরে ধরল। তাদের নেতা, যে ছিল সবচেয়ে লম্বা, সে একটা ক্রূর হাসি হেসে বলল, খুব তো নেতা হয়েছিস তাই না? আমাদের গিরিদার বিরুদ্ধে যাস? আজ তোকে আমরা এমন শিক্ষা দেব যে তুই আর কোনোদিনও কোনো ট্রাকের স্টিয়ারিং ধরতেও ভয় পাবি। এই বলে সে তার হাতের ভোজালিটা তুলল। আমি জানি আমার আজ আর রক্ষা নেই। আমি চোখ বন্ধ করে আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করলাম। আর আমি স্মরণ করলাম আমার বন্ধু ভোলাকে। ভোলা, ভাই, কোথায় তুই? আমাকে বাঁচা। আর তখনই একটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল। আমার গ্যারাজের ভেতরে নিভে থাকা ভাঙাচোরা ওই ভোলানাথ ট্রাকটার হেডলাইট দুটো দপ করে জ্বলে উঠল, আর তার সাথে ট্রাকের হর্নটা একটা তীব্র কান ফাটানো শব্দে বেজে উঠল। গুন্ডাগুলো চমকে উঠে সেদিকে তাকালো। আমিও অবাক হয়ে সেদিকে তাকালাম। দেখলাম ট্রাকটার ড্রাইভিং সিটে ভোলার সেই আবছা ধোঁয়াশা ছায়ামূর্তিটা বসে আছে। তার চোখে আগুন জ্বলছে। সে তার ছায়াময় হাতটা বাড়িয়ে ট্রাকের গিয়ারটা বদলালো, আর তারপর সেই ভাঙাচোরা পুরনো ট্রাকটা একটা ভয়ঙ্কর অমানবিক গর্জন করে সেই গুন্ডাগুলোর দিকে তেড়ে গেল। গুন্ডাগুলো ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে গিয়েছিল। তারা পালানোর কোনো পথ পায়নি। ট্রাকটা একটা উন্মত্ত হাতির মতো তাদের পিষে গুড়িয়ে দিয়ে গ্যারাজের দেওয়াল ভেঙে বেরিয়ে গেল। আমি স্তব্ধ হয়ে সেই ভয়ঙ্কর কিন্তু ন্যায় বিচারের দৃশ্যটা দেখছিলাম। ট্রাকটা বাইরে বেরিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। ভোলার আত্মা আমার দিকে ফিরে একটা শান্ত হাসি হাসল। তারপর ট্রাকটা আবার হাইওয়ের অন্ধকারে তার অনন্ত যাত্রার উদ্দেশ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে পুলিশ এসে সেই গুন্ডাগুলোর থেতলে যাওয়া দেহগুলো উদ্ধার করল। খবরের কাগজে বেরোল, গ্যাং ওয়ার, 4 দুষ্কৃতের মৃত্যু। আসল সত্যিটা শুধু আমিই জানলাম। এই ঘটনার পর গিরিধারী ভয় পেয়ে গেল। সে বুঝল সে শুধু পুলিশের সাথে নয়, সে লড়ছে এক ভয়ঙ্কর অলৌকিক শক্তির সাথেও। সে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে পারেনি। নেপাল বর্ডারের কাছে পুলিশ তাকে ধরে ফেলল। তার সাথে তার পুরো ডাকাত দলটাও ধরা পড়ল। একটা বড় আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পর্দাভাস হল। ভোলা আর রতনের খুনের বিচার হল। গিরিধারী আর তার সঙ্গীদের যাবজ্জীবন কারাদণ্ড হল। ভোলা তার বিচার পেয়েছে। গিরিধারীর সাজার পর আমার জীবনটা আবার আগের মতো শান্ত হয়ে গিয়েছিল। ভোলার পরিবারকে আমি তাদের প্রাপ্য সম্মান আর আর্থিক সাহায্য দুটোই পাইয়ে দিতে পেরেছিলাম। পার্বতী বৌদি এখন তার ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে আছেন। আমি আমার ট্রান্সপোর্টের ব্যবসাটা আবার নতুন করে শুরু করেছিলাম, কিন্তু আমি আর কোনোদিনও আমার ভোলানাথ ট্রাকটাকে সারানোর চেষ্টা করিনি। ওটা সেই ভাঙাচোরা অবস্থাতেই আমার গ্যারেজের এক কোণায় সযত্নে রাখা আছে। ওটা আমার কাছে শুধু একটা ট্রাক নয়, ওটা আমার বন্ধুর স্মৃতি, আমার ভাইয়ের আত্মবলিদানের প্রতীক। মাঝে মাঝে যখন আমি রাতের বেলা গ্যারেজে একা থাকি, তখন আমার মনে হয়
আমি যেন সেই ট্রাকটার ইঞ্জিন থেকে একটা মৃদু পরিচিত ঘর ঘর শব্দ শুনতে পাই। আমি ভয় পাই না, আমি জানি ওটা ভোলা। সে হয়তো তার সেই প্রিয় ড্রাইভিং সিটটায় বসে আজও তার শেষ ডিউটিটা করে চলেছে। সে পাহারা দেয় আমাকে, আমার পরিবারকে আর এই হাইওয়ের সমস্ত সৎ পরিশ্রমী ড্রাইভারদের। আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসি, কারণ আমি জানি কিছু কিছু বন্ধুত্ব মৃত্যুর পরেও শেষ হয়ে যায় না। কিছু কিছু যাত্রা গন্তব্যে পৌঁছানোর পরেও ফুরিয়ে যায় না। আর কিছু কিছু ড্রাইভার তাদের স্টিয়ারিং কোনোদিনও ছাড়ে না। তারা শুধু এক রাস্তা থেকে আরেক রাস্তায় তাদের ডিউটিটা বদলে নেয়। তা গাইস, গল্পটা শুনলেন, কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত FM জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।